হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বোম্বো এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাম। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্তের যে সিরিজটা শুরু করেছিলাম তার টপিক 3-তে পড়বো স্যালিয়েন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন। আমরা টপিক 1-এ পড়ে এসেছি কনস্টিটিউশনের কী কী হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, টপিক 2-তে পড়ে এসেছি কী করে কনস্টিটিউশন আমাদের তৈরি হলো। এবার টপিক 3-তে আমরা পড়বো আমাদের কনস্টিটিউশনের কী কী লক্ষণীয় বিষয় রয়েছে, স্যালিয়েন্ট ফিচার রয়েছে কী কী, সেগুলো দেখে নেবো। চলো ফার্স্ট দেখা যাক কি আমাদের লক্ষণীয় বিষয় রয়েছে। ফার্স্ট, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন দুরকম হতে পারে, একটা রিটেন একটা আনরিটেন। রিটেন কনস্টিটিউশন ফার্স্ট লেখা হয় আমেরিকান কনস্টিটিউশনে, যেটা আমাদের ইন্ডিয়া অ্যাডপ্ট করে, এবং আনরিটেন কনস্টিটিউশন অ্যাডপ্ট করে ব্রিটিশ কনস্টিটিউশন। আনরিটেন মানে এমন ভাবার কোনো প্রয়োজন নেই যে এটা কোনোদিনও লেখা হয়নি বা এটা ডকুমেন্টেড নয়। এটা আনরিটেন এই কারণে বলা হচ্ছে কারণ এটা খুব ইজিলি চেঞ্জেবল, এটা রিজিড নয়। এখানের ল বা রেগুলেশনগুলো খুব ইজিলি চেঞ্জ করা যায়, কিন্তু রিটেন কনস্টিটিউশনে যে প্রবলেমটা হয় ওটা খুব রিজিড হয়, ওটা ইটসেলফ খুব রিজিড হয়, এই কারণে সহজে ওটাকে চেঞ্জ করা পসিবল হয় না। তো আনরিটেন কনস্টিটিউশনে সেই প্রবলেমটা হয় না। আমাদের ইন্ডিয়ান কিন্তু রিটেন কনস্টিটিউশন, এবং সেটা ইউএসএ বা আমেরিকান কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা। এবার আমরা কনস্টিটিউশন সম্পর্কে কিছু জিনিস বুঝে নেব। ফার্স্ট, কনস্টিটিউশন কিন্তু কোনো রকম টাইপ বা প্রিন্টেড হয় না, এটা পুরোপুরি হ্যান্ড রিটেন হয়, এবং প্রেম বিহারী রেজদা ইনি আমাদের পুরো কনস্টিটিউশনটাকে হাতে লেখে। এবং এই হাতে লেখা কনস্টিটিউশনটা কিন্তু যদি তোমরা গুগলে সার্চ করো ছবিটা নিশ্চয়ই দেখতে পাবে, চারদিকে খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, এবং এই ডেকোরেশনটা শান্তিনিকেতন থেকে করা হয়। এবং কারা কারা করে? বেওহার রাম মনোহর সিনহা এবং নন্দলাল বোস, এরা দুজন কিন্তু এই সুন্দর ডেকোরেশনটা করে। এবং আমাদের যে অরিজিনাল রিটেন কনস্টিটিউশনটা সেটা ড্রাফটেড হয় দুটো কপি, একটা হিন্দিতে এবং একটা ইংলিশে। আশা করি মনে আছে ড্রাফটেড কনস্টিটিউশনটা, ড্রাফটিং কমিটি আমাদের কনস্টিটিউশন তৈরি করে, তো তারাই এই দুটো কপি ড্রাফট করে। এবং কনস্টিটিউশন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পুরো ওয়ার্ল্ডে কিন্তু লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, এবং একই সাথে এটা খুব কম্প্রিহেন্সিভ, ইলাবোরেট এবং ডিটেল ডকুমেন্ট, যার জন্য এটাকে আমরা লেন্দিয়েস্ট বলছি। এবার আমরা দেখে নিই কী কারণে আমাদের কনস্টিটিউশনটা লেন্দিয়েস্ট হয়ে গেল। চারটে কারণ রয়েছে যার জন্য এটাকে আমরা এলিফেন্টাইল বা হিউজ একটা সাইজের কনস্টিটিউশন বলতে পারি। তার চারটে কারণের মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস। আমরা যদি আমাদের ইন্ডিয়ার স্ট্রাকচারটা দেখি, ইন্ডিয়ায় এতগুলো স্টেট রয়েছে, এই স্টেটে এতগুলো ভ্যারাইটির মানুষ বাস করে, তো তাদের জন্য যখন কনস্টিটিউশন লিখতে হবে সেটা তো ভাস্ট হওয়ারই না, তাই না? তো সেকেন্ড হচ্ছে কি হিস্টোরিক্যাল ফ্যাক্টর। যেহেতু আমরা গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1935-এর বেশ কিছুটা পোর্শন থেকে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করি, তাই যেহেতু এই জিওআই অ্যাক্ট 1935 এটা ইটসেলফ খুব হিউজ, তো এই হিউজ পার্টটাকে যখন আমরা কনস্টিটিউশনে একটা পার্ট হিসাবে অ্যাড করি, তো এটা অটোমেটিক্যালি হিউজ হয়েই যায়। নেক্সট 3 নম্বর যেটা আমরা বলবো যে সিঙ্গেল কনস্টিটিউশন। আমরা কিন্তু স্টেট এবং সেন্ট্রালের জন্য আলাদা আলাদা কোনো কনস্টিটিউশন লিখি না, দুটোর জন্য একটাই কনস্টিটিউশন লিখি, তাই ইটসেলফ এটা খুব হিউজ হয়ে যায়। আর ফোর্থ হচ্ছে গিয়ে লিগাল লুমিনারিজ, মানে আমরা আগের পড়াশোনা থেকে জেনে এসেছি, সমালোচনা বা ক্রিটিসিজম থেকে জেনে এসেছি যে আমাদের কনস্টিটিউশনটা একটু লয়ারদের ডমিনিয়ন ছিল। তো লয়াররা যখনই কোনো কিছুকে অ্যানালাইসিস করে, আমরা জানি খুব সূক্ষ্ম অ্যানালাইসিস করে, তো তারা যখন এটাকে ডমিনিয়ন করে তাদের অ্যানালাইসিসে পুরো কনস্টিটিউশনটা তৈরি হয়েছে, তো তারা খুব সূক্ষ্ম অ্যানালাইসিস করছে যাতে কোনোভাবে সেটা খারাপ দিকে চলে না যায়, বা এটা ইন্ডিয়ানদের জন্য খুব ভালোভাবে হেল্পফুল হয়, প্রত্যেকটার জন্য সমান অধিকার তারা দিতে পারে। তো তারা এই সূক্ষ্ম অ্যানালাইসিসের জন্য কিন্তু কনস্টিটিউশনটা ইটসেলফ অনেকটা বড় হয়ে যায়। তো আশা করি বোঝা গেল যে কনস্টিটিউশনটা লেন্দি হওয়ার পিছনে কি কি চারটে ফ্যাক্টর রয়েছে। চলো নেক্সট রয়েছে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। বলা হয় যে আমাদের কনস্টিটিউশনটা আমরা বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়েছি, বিভিন্ন জায়গা থেকে ধার করে এনেছি। তো এই ক্ষেত্রে ডক্টর বি এম আম্বেদকর, যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল, তিনি বলে যে
কোনো ভালো জিনিসকে আমরা কখনো বলতে পারি না যে আমরা কপি করেছি, আমরা ধার করেছি, আমরা টুকেছি, আমরা সব কিছুকে বলবো আমরা র্যানস্যাক করেছি। কোনো ভালো জিনিস কিন্তু মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা এমনভাবেই তৈরি হয়েছে যে প্রত্যেকটা কান্ট্রির যে ভালো জায়গাগুলো, সেই ভালো জায়গাগুলোকে তুলে এনে আমরা পুরোটা মিলিয়ে খুব ভালো একটা কনস্টিটিউশন তৈরি করার চেষ্টা করেছি। কারণ যা কিছু ভালো সেগুলোর থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে করেছি, তো সেখানে আমরা বলতে পারি না তার থেকে আমরা কপি করেছি। যদি কপি করতাম তাহলে কিন্তু আমাদের কি বলবো ইনফ্লুয়েন্সড হয়ে কিছু করা বা ইন্সপিরেশন এই ব্যাপারটা আসতো না। কারণ আমরাও তো যখন উইক হয়ে যাই, আমরা যখন ভেঙে পড়ি, কোনো কিছুর জন্য আমাদের মন খারাপ হয়, আমরা সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখে মোটিভেট হই, তিনি যে কথাগুলো বলে সেগুলোকে নিজেদের জীবনে কপি করার চেষ্টা করি। তার মানে কি এমন যে আমরা সেটাকে টুকেছি? এমন তো নয়। এটাকে এই জন্য কোনো ভালো জিনিসকে আমরা এবার থেকে কপি বলবো না, আমরা বলবো আমরা র্যানস্যাকিং করেছি। সেরকম আমাদের কনস্টিটিউশনে, ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু কোনো কিছুকে কপি করেনি। যা কান্ট্রি, যা আদার্স কান্ট্রি যা ভালো জিনিস সেগুলোকে র্যানস্যাক করে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করেছে, যাতে খুব ভালো একটা কনস্টিটিউশন তৈরি করা যায়। নেক্সট বলা হয় এটা জিওআই অ্যাক্ট 1935 থেকে ডেরিভেটেড, আমরা আগেও বলেছি। এছাড়াও আমাদের কনস্টিটিউশনের যে ফিলোসফিক্যাল পার্টটা ছিল, সেই পার্ট অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, এই ডিপিএসপিটা আমি পরের দিকে তোমাদের পড়াবো। ডিপিএসপি এগুলো আমরা আমেরিকান এবং আইরিশ কনস্টিটিউশন থেকে র্যানস্যাক করেছি, এবং পলিটিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশনটা র্যানস্যাক করেছি ব্রিটিশ কনস্টিটিউশনের থেকে। এই পলিটিক্যাল পার্টের মধ্যে কী কী রয়েছে? ক্যাবিনেট গভর্নমেন্ট, রিলিজিয়ন বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটর, এগুলো আমরা সব র্যানস্যাক করেছি। কোথা থেকে? ব্রিটিশ গভর্নমেন্ট থেকে। এছাড়াও আমরা আরও কোথা থেকে র্যানস্যাক করেছি? কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, সাউথ আফ্রিকা, জাপান, এই সবগুলো জায়গা থেকে যা এই সবগুলো কান্ট্রিতে যা ভালো, এই সবগুলো জিনিসকে আমরা র্যানস্যাক করে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করেছি। নেক্সট, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটি কেন বলছে? আমাদের কনস্টিটিউশনটা একটু আগেই প্রথমে আমি যখন রিটেন আর আনরিটেন বোঝালাম, তখন আমি তোমাদের বললাম যে আমাদের কনস্টিটিউশন দুরকম তৈরি হতে পারে, বা আমাদের যে কনস্টিটিউশনের জায়গা সেটা দুরকম জায়গা থেকে ভাবা যেতে পারে। একটা রিজিড কনস্টিটিউশনটা, অন্য দিকটা হচ্ছে কি ফ্লেক্সিবল। রিজিড কনস্টিটিউশন হচ্ছে আমাদের আমেরিকান কনস্টিটিউশন। এই রিজিড কনস্টিটিউশন অনুযায়ী যে কোনো অ্যামেন্ডমেন্ট খুব সহজেই চেঞ্জ করা যায় না, কারণ এখানের ল, রেগুলেশন, প্রসিডিওর এত টাফ হয় যে সহজে এটাকে চেঞ্জ করা পসিবল হয় না। অন্যদিকে ফ্লেক্সিবল, যেটা আমি বলেছিলাম আনরিটেন কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন বা ইউকের কনস্টিটিউশন, তাদের লগুলো খুব অর্ডিনারিলি এবং খুব সিম্পল থাকে, যেটা খুব সহজেই চেঞ্জ করে দেওয়া যায়। সেই জন্য এটাকে আমরা আনরিটেন বা ফ্লেক্সিবল কনস্টিটিউশন বলি। এবার তোমরা বুঝতে পারবে যে কেন আমি র্যানস্যাকিংয়ের কথা বললাম। আমি একটু আগেই বললাম যে ইন্ডিয়া যা কিছু ভালো তা কিছু অন্য জায়গা থেকে র্যানস্যাক করে নিয়ে এসে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করেছে। তো আমরা রিজিড কনস্টিটিউশনও চাই না, আমরা ফ্লেক্সিবল কনস্টিটিউশনও চাই না। আমরা রিজিড জায়গার এবং ফ্লেক্সিবল জায়গা দুটোকে মিক্স আপ করে আমাদের একটা নতুন কনস্টিটিউশন তৈরি করব, যার জন্য আমাদের কনস্টিটিউশন রিজিডও হবে না, ফ্লেক্সিবলও হবে না, দুটোর একটা মিক্স আপ হবে। সেটা আমরা খুব ভালো দেখতে পারি যদি আমরা আর্টিকেল 368টা ফলো করি। দেখা যাবে যে এখানে পার্লামেন্টের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে পার্লামেন্টের মেম্বারশিপের লোকরা ভোটিংয়ের মাধ্যমে বা মিটিংয়ের মাধ্যমে সেটাকে মিটিয়ে দিতে পারে। সেটা খুব ফ্লেক্সিবল একটা কনস্টিটিউশন, একটা ফ্লেক্সিবল জায়গা। অন্যদিকে এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু অ্যামেন্ডমেন্ট রয়েছে যেটার জন্য শুধুমাত্র পার্লামেন্টের মেজরিটি দিয়ে হবে না, তার মতামতের জন্য পুরো হাফ স্টেটের পরামর্শ নিতে হবে। তাই এটা খুব রিজিড, কারণ একটা মিটিংয়ের মাধ্যমে যদি কোনো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চেঞ্জ করে দেওয়া যায় সেটা তো খুব ইজি না, সেটা একদিনের কাজ বা দুদিনের কাজ। কিন্তু যখন হাফ অফ স্টেট বা পুরো স্টেটের একটা মতামত নেওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু বেশ অনেক দিন অনেকগুলো লর মাধ্যমে দিয়ে তবে গিয়ে কিন্তু এই কনস্টিটিউশনের এই জায়গা বা এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা আমরা চেঞ্জ করতে পারি। তাই এটা কোয়াইট রিজিড। তাই আমাদের কনস্টিটিউশনে ফ্লেক্সিবল জায়গাও যেমন রয়েছে, সেরকম রিজিড জায়গাও রয়েছে, দুটো মিলিয়েই আমাদের কনস্টিটিউশন। তো এবার বুঝলে র্যানস্যাকিংয়ের মজা কীরকম। চলো নেক্সট, ফেডারাল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। অর্থাৎ আমরা আগের যখন মেকিং অফ কনস্টিটিউশন পড়েছি তখন আমরা দেখেছি যে আমরা অল ইন্ডিয়া ফেডারেশন এই সিস্টেমটা এস্টাবলিশ করে ফেলেছি।
তো সেখানে আমাদের সবসময় এই যুক্তরাষ্ট্রীয় যে সিস্টেমটা সেটা কিন্তু সবসময় ঐক্যতার পক্ষপাত করে, ইউনিটারি বায়াস মানে ঐক্যতার পক্ষপাত করে। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আমাদের পুরো কনস্টিটিউশনে ফেডারেশন এই ওয়ার্ডটা তো কোথাও ইউজ করা নেই, কিন্তু আমাদের এই পুরো কনস্টিটিউশনে ফেডারেশন ইউজ করা না থাকলেও আমরা কিন্তু ফেডারেট সিস্টেমে বিশ্বাস করি। তাই ইন্ডিয়া ফেডারেশন ইউজ না করে বলে ইউনিয়ন অফ স্টেট। এই ইউনিয়ন অফ স্টেট বোঝানোর ক্ষেত্রে কি মানে রয়েছে যে ইন্ডিয়া ফেডারেশন কখনোই এমন নয় যে এটা পুরো স্টেটের একটা এগ্রিমেন্ট হিসাবে আমাদের ফেডারেশন হচ্ছে, উল্টো দিকে কোনো স্টেটের কোনো রাইট নেই আমাদের ফেডারেশন এই সিস্টেমটাকে বাতিল করার। তো একদিকে ফেডারেশন যেমন সমস্ত স্টেটের চুক্তি মেনে হয় না, অন্যদিকে কোনো স্টেটই ফেডারেশনের চুক্তিকে বাতিল করতে পারে না। তো এই ফেডারেশন সবসময় আমাদের ঐক্যতাকেই পক্ষপাত করে। নেক্সট, আমাদের কনস্টিটিউশন যে ফেডারাল সিস্টেমটা তৈরি করে গভর্নমেন্ট, সেই অনুযায়ী ফেডারেশনের কিছু ফিচার্স রাখে, অন্যদিকে ইউনিটারি বা নন ফেডারেশনের কিছু ফিচার্স রাখে। এই দুটো জায়গা একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে কোনো এখান থেকে একটা জায়গা তুলে দিয়ে বলতে পারে যে এটা ফেডারেশন সিস্টেমের ফিচার না ইউনিটারি সিস্টেমের ফিচার্স বলো। তো এই জন্য এই জায়গাটা মনে রাখতে হবে। ফেডারেশন সিস্টেমের কী কী ফিচার্স রয়েছে? ফেডারেশন সিস্টেমের ফিচার্স রয়েছে দুটো গভর্নমেন্ট, যেমন স্টেট আর সেন্ট্রাল। ডিভিশন অফ পাওয়ার, আশা করি মনে আছে আমাদের যে তিনটে ট্রু ডিভিশন অফ পাওয়ার ছিল, প্রভিনশিয়াল লিস্ট, প্রভিশনাল লিস্ট, ফেডারাল লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এই তিনটে যে ট্রু ডিভিশন অফ পাওয়ার ছিল সেইটা। রিটেন কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, রিজিডিটি অফ কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড বাইক্যামেরালিজম, এই পুরোটাই আমাদের ফেডারাল ফিচার্সের মধ্যে পড়ে। অন্যদিকে ইউনিটারি বা নন ফেডারাল ফিচার্সের মধ্যে পড়ে স্ট্রং স্টেট, সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল সিটিজেনশিপ, ফ্লেক্সিবিলিটি কনস্টিটিউশন, ইন্টিগ্রেট জুডিশিয়ারি, অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য স্টেট গভর্নমেন্ট of all the state, all the Indian service, emergency provisions and so on। এখানে অনেকগুলোই আশা করি বুঝতে পারোনি, সেগুলোর পরের দিকে আমি বোঝাচ্ছি, কারণ এমার্জেন্সি প্রভিশন, সিঙ্গেল সিটিজেনশিপ এগুলো পরের দিকে আমি আসছি। তো মুখস্থ যেটা রাখতে হবে, ফেডারেশন ফিচার্সের মধ্যে কোন কোন জায়গাগুলো পড়ে আর ইউনিটারি ফিচার্সের মধ্যে কী কী জায়গাগুলো পড়ে। নেক্সট স্লাইড। আমাদের পুরো গভর্নমেন্টের এবার কি পার্লামেন্টারি সিস্টেমটা কিভাবে ফর্ম হয়েছে এবার এটা একটু জানা যায়। আমরা এই পার্লামেন্টারি সিস্টেমটাকে অ্যাডপ্ট করি ব্রিটিশ পার্লামেন্ট সিস্টেম থেকে। ব্রিটিশ কনস্টিটিউশনের ওয়েস্টমিনিস্টার মডেল থেকে আমরা এই জিনিসটাকে র্যানস্যাক করি। এই অনুযায়ী কি হয়, এই অনুযায়ী আমাদের সেন্ট্রাল এবং স্টেটের সাথে সাথে পার্লামেন্টারি সিস্টেমকেও কনস্টিটিউশনে খুব প্রভাবশালী একটা জায়গা হিসাবে দেখা হয়। এখানে কি কি ফিচার্স দেওয়া হয়, যে প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ এখানে লিড করবে। প্রেজেন্স অফ নমিনাল এক্সিকিউটিভকে আমাদের প্রেসিডেন্ট, যেমন রাষ্ট্রপতি, আর উল্টো দিকে রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে কি আমাদের প্রাইম মিনিস্টার। মেজরিটি অফ রুল, যদি আমরা লোকসভায় 273টার বেশি সিট পাই, তবে যে 273টার বেশি সিট পেলো তারাই কিন্তু গভর্নমেন্ট তৈরি করতে পারবে। উল্টো দিকে আমাদের এক্সিকিউটিভে যারা লেজিসলেটিভের যারা এক্সিকিউটিভ রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটা রেসপন্সিবিলিটি, বেশিরভাগ সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু ওই লেজিসলেটিভের এক্সিকিউটিভদের থাকবে। এবং এই পুরো সিস্টেমটা একটা মিনিস্টারের একটা মেম্বারশিপের মাধ্যমে চলবে, যেই মিনিস্টারের মেম্বারশিপকে লিড করবে কারা, তারা লিড করবে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার। নেক্সট, এবার আমাদের যে জিনিসটা বোঝার রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমটা ব্রিটিশ প্যাটার্ন থেকে র্যানস্যাক করেছি, কিন্তু ভালো জায়গাটা আমরা র্যানস্যাক করব আর বাকিটাকে কিন্তু আমরা নিজেদের মতো চেঞ্জ করে নেব। এখানেও তাই হলো। ব্রিটিশ পার্লামেন্টের যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা ছিল, সেই ফান্ডামেন্টাল জায়গাটা আমাদের পছন্দ হলো না। ব্রিটিশ গভর্নমেন্টের যে সভরেন বডিটা ছিল সেটা আমাদের পছন্দ হলো না, কারণ ব্রিটিশ গভর্নমেন্টের সভরেন বডি অনুযায়ী যে হেড থাকে সে সবসময় হেরিডিটারি হেড থাকে, মানে যে রাজা সেই রাজার ছেলেই পরবর্তীকালে রাজা হয়, তার ছেলে আবার পরবর্তীকালে রাজা হয়। এই সিস্টেমটা ইন্ডিয়া বিশ্বাস করে না। ইন্ডিয়া বিশ্বাস করে যে হেড হবে তাকে মানুষের পছন্দ হতে হবে, সে ইলেক্টেড হেড হবে, সে রিপাবলিক হবে।
তাকে মানুষ ভোট দিয়ে তৈরি করবে, সে মানুষের প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে জায়গা নেবে, সে হেরিডিটারিভাবে কোনো রকম অ্যাড করবে না। তো এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো ভালো জিনিসকে ইন্ডিয়া র্যানস্যাক করে কিভাবে নিজের মতো জায়গা অ্যাড করে পুরো কনস্টিটিউশনটা আমাদের জন্য কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। নেক্সট আরেকটা কি করে, এটা আরেকটা জিনিস অ্যাড করে, সেটা হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট তৈরি করে দেয়। প্রাইম মিনিস্টারের হাতে একটা হিউজ ক্ষমতা দিয়ে দেয় পুরো পার্লামেন্টারি সিস্টেমটাকে লিড করার জন্য। নেক্সট এবার যেটা হলো পার্লামেন্টার সভরিজেন্সি, মানে পার্লামেন্ট সিস্টেম এবং জুডিশিয়াল সুপ্রিমেসির মধ্যে এবার একটা দ্বন্দ্ব তৈরি হলো। যেহেতু আমরা পুরো কনস্টিটিউশনটা কোনো একটা জায়গা থেকে র্যানস্যাক করেছি এবং বিভিন্ন জায়গা, একটা জায়গা বলবো না, বিভিন্ন জায়গা থেকে র্যানস্যাক করেছি, তো পার্লামেন্টারি সভরিজেন্সি সিস্টেমটা আমরা একটু আগেই বললাম কোথা থেকে র্যানস্যাক করেছি, আমরা ব্রিটিশের কনস্টিটিউশন থেকে র্যানস্যাক করেছি। ফান্ডামেন্টাল ডিউটিসটা আমরা পাল্টে দিয়েছি, ফান্ডামেন্টাল যে প্রবলেমটা ছিল সেইটা, সভরিজেন্সি প্রবলেমটা ছিল সেটা আমরা নিজেদের মতো চেঞ্জ করে নিয়েছি। অন্যদিকে জুডিশিয়াল সুপ্রিমেসি যে জায়গাটা ছিল সেটা কিন্তু আমাদের আমেরিকার কনস্টিটিউশনে রয়েছে। মানে আমাদের ব্রিটিশ যে কনস্টিটিউশন, তারা বিশ্বাস করে যে পার্লামেন্টারি সিস্টেমই পুরো কনস্টিটিউশন বা পুরো যে কান্ট্রি তার দায়িত্ব নেবে। অন্যদিকে আমেরিকান কনস্টিটিউশন বিশ্বাস করে যে পুরো কনস্টিটিউশনের লিডারশিপ করবে জুডিশিয়াল, মানে সুপ্রিম কোর্ট, যে বিচার ব্যবস্থায় হেড থাকবে সেই কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে লিড করবে। তো ইন্ডিয়া খুব সুন্দরভাবে এই দুটো জায়গার মধ্যে একটা ডিভিশন করে যে আমাদের যত রকম কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে সেই কনস্টিটিউশন পাওয়ারের সম্পূর্ণ রাইটটা হ্যান্ডেল করবে পার্লামেন্ট। অন্যদিকে আমাদের যে জুডিশিয়াল বিচার ব্যবস্থার যে সম্পূর্ণ জায়গাটা থাকবে সেটা আমাদের হ্যান্ডেল করবে সুপ্রিম কোর্ট। তাহলে ব্রিটিশ এবং আমেরিকা এই দুটো কনস্টিটিউশন থেকে তারা যে জায়গাটা, ইন্ডিয়া যে জায়গাটা র্যানস্যাক করলো, সেই র্যানস্যাকিং জায়গাটা নিয়ে কোনো রকম বিভেদ যাতে ইন্ডিয়ায় তৈরি না হয় তাই তারা খুব সুন্দরভাবে দুটোকে সেপারেট করে দিল। যেখানে আমেরিকান কনস্টিটিউশনে ডিউ প্রসেস অফ ল হিসাবে চলতো, আমরা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেলে এইটাকে চেঞ্জ করে প্রসিডিওর এস্টাবলিশড অফ ল করে দিই, যে সমস্ত যে দায়িত্বটা থাকবে কনস্টিটিউশনের দিক থেকে বা কনস্টিটিউশনাল যা দায়িত্ব থাকবে সেই পুরোটা হ্যান্ডেল করবে পার্লামেন্ট, এবং বিচার ব্যবস্থা বা জুডিশিয়াল যা দায়িত্ব থাকবে পুরোটা হ্যান্ডেল করবে সুপ্রিম কোর্ট। নেক্সট হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। এইটা যদি তোমরা লক্ষ্য করো দেখবে যে ইন্ডিয়ায় একমাত্র জায়গা যেখানে এই জুডিশিয়ারি সিস্টেমটাকে ইন্টিগ্রেট মানে কম্প্যাক্ট এবং স্বাধীন করে দেওয়া হয়। এখানে যদি আমরা একটা চার্ট করে ভাবি যে একদম ওপরে ফার্স্ট লেভেলে রয়েছে সুপ্রিম কোর্ট একদম টপে, ঠিক তার নিচে রয়েছে হাইকোর্ট স্টেট লেভেলে, এবং হাইকোর্টের ঠিক নিচে রয়েছে লোয়ার কোর্ট ডিস্ট্রিক্ট লেভেলে। তো এই পুরো যে সিস্টেমটা বললাম জুডিশিয়ারি বিচার ব্যবস্থার সিস্টেম, এই পুরো সিস্টেমটায় সমস্ত জায়গায় সেম ল হবে। কেউ যদি খুন করে তার এমন নয় যে লোয়ার কোর্টে নিয়ে গেলে তাকে দুটো থাপ্পড় মেরে ছেড়ে দেওয়া হবে আর সুপ্রিম কোর্টে নিয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন নয়। যেই কোর্টেই তুমি নিয়ে যাও সব জায়গায় কিন্তু তাকে সেম ল দিয়ে বিচার করা হবে। ওকে, যেটা কিন্তু আমরা ইউএসএতে পাবো না। ইউএসএতে কিন্তু স্টেটের জন্য আলাদা ল দেয় তারা এবং সেন্ট্রালের জন্য আলাদা ল দেয়। শুধুমাত্র ইন্ডিয়াতেই ইন্ডিয়ান কনস্টিটিউশনেই কিন্তু 3টে লেভেলের জন্যই সেম ল হয়। তুমি যে অপরাধী করো না কেন সেম ল অনুযায়ী তোমাকে সেভাবেই ট্রিট করা হবে। ওকে, চলো নেক্সট, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস মানে আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের কি কি মৌলিক অধিকার রয়েছে। পার্ট 3তে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3তে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো থাকে সেগুলো গ্যারেন্টিড রাইটস। এখানে 6টা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 পর্যন্ত, যাদের ইকুয়ালিটি রাইট দেওয়া থাকবে, ফ্রিডম দেওয়া থাকবে, এক্সপোলিউশন মানে কোনো রকম শোষণের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি, ফ্রিডম অফ রিলিজিয়ান আমরা ধর্মনিরপেক্ষ, আমাদের এডুকেশনাল রাইট থাকবে, সবার জন্য সবাই পড়াশোনা করতে পারবে, এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র বড় লোকরা পড়াশোনা করতে পারবে গরিবরা পারবে না, এমন নয়। আমাদের ইকুয়াল কালচারাল এবং এডুকেশনাল রাইট রয়েছে এবং কনস্টিটিউশনাল রেভিনিউজ রয়েছে। তো এই যে রাইটগুলোর বললাম প্রত্যেকটা রাইট গ্যারেন্টিড রাইট, এবং প্রত্যেকটা যদি কেউ অমান্য করার চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, যার ফলে এটা কেউ
যে কেউ এটাকে ভায়োলেট করতে পারবে না, কেউ এটাকে অমান্য করতে পারবে না এবং কেউ এটার উপর কাদা ছেটাতে পারবে না। যদি স্টেট বা অন্য যে কেউ এটার উপর কোনো রকম অ্যালিগেশন আনার চেষ্টা করে, আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট অনুযায়ী এবং আর্টিকেল 226 হাইকোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে কিন্তু লিগাল ইস্যু নেওয়া হবে, যেটা রিটস, মানে কোনো যে তাদের বিরুদ্ধে আদেশপত্র দিয়ে বা তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাদেরকে যোগ্য শাস্তি দেওয়া যাবে। এইভাবেই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রোটেক্ট করে আমাদের কনস্টিটিউশন। ওকে, নেক্সট হচ্ছে কি, যেটা আমি তোমাদের আগে বলছিলাম, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। এই জায়গাটা কিন্তু আমাদের স্টেটের জন্য যেই নির্দেশটা থাকে, আমাদের স্টেটের নীতির জন্য যে প্রিন্সিপাল নির্দেশগুলো থাকে, সেটা কিন্তু যেই সময় কনস্টিটিউশন তৈরি হয়েছিল সেই সময়ের জন্য নয়। এটা যখন লেখা হয় সেটা ফিউচার গভর্নমেন্টকে বলে যাওয়া হয় অ্যাকচুয়ালি কথাটা, যে আমাদের কনস্টিটিউশন ইন্ডিয়া যখন তৈরি হয় সেই কনস্টিটিউশন ইন্ডিয়ার ফাউন্ডিং ফাদার্সরা ফিউচার গভর্নমেন্টকে বলে যায় যখন আমাদের কাছে রিসোর্স অ্যাভেলেবেল হবে তখন যেন আমরা পুরো ইন্ডিয়াকে একটা ওয়েলফেয়ার স্টেট বানিয়ে দিই। যেমন এই মুহূর্তে আমাদের যদি ইচ্ছে করে যে আমরা সমস্ত পুরো ইন্ডিয়াতে ফ্রি এডুকেশন অ্যান্ড ফ্রি ফুড এই ব্যাপারটাকে চালু করে দেব, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের সেই রিসোর্সটা নেই এখন। যদি ফিউচারে কখনো সেই রিসোর্সটা অ্যাভেলেবেল হয় তাহলে এই পুরো ইন্ডিয়াটাকে যেন আমরা ওয়েলফেয়ার স্টেট করে দিই। এই বিশ্বাসটা সেই সময় দাঁড়িয়ে যে ফাউন্ডিং ফাদার্সরা আমাদের কনস্টিটিউশনটা তৈরি করেছিল তারা কিন্তু এই বিশ্বাসটা ফিউচার গভর্নমেন্টের ওপর রেখেছিল, যদি রিসোর্স অ্যাভেলেবেল হয় তখন যেন এই পুরো ইন্ডিয়াটাকে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করে দেয়। এই জন্য ডক্টর BM আম্বেদকর এই ডিপিএসপি এটাকে নোবেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে পরিচিত করে। এছাড়াও তিনি কনস্টিটিউশনের যে পার্ট 4 অনুযায়ী যে আমাদের কনস্টিটিউশনের যে অ্যাক্টগুলো রয়েছে সেখানে 3টে ব্রড ক্যাটাগরি ভাগ করা হয়। একটা সোশ্যালিস্ট, যেটা সমাজতান্ত্রিক হবে, যেখানে কোনো রকম লিবারেল বা কুসংস্কার থাকবে না, গান্ধিয়ান থাকবে, এবং ইন্টেলেকচুয়াল হবে। ওকে, এবং যেহেতু এটা ফিউচার গভর্নমেন্টের জন্য বলা, তো সেই জন্য এই পুরো ডিপিএসপিটা নন জাস্টেবল নয়। এবং যদি কখনো ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে ক্র্যাশ করে, দ্বন্দ্ব বাঁধে, আমরা যেন ফান্ডামেন্টাল রাইটসকেই অ্যাকসেপ্ট করি। এইটা কেন বলছি আমি, ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনের মৌলিক অধিকার। তো ফিউচার গভর্নমেন্টে সাপোজ ধরো আমরা যেই বললাম, আমি যে এক্সাম্পল দিলাম যে আমরা পুরো ইন্ডিয়াতে যদি ফ্রি ফুড আর ফ্রি এডুকেশন সিস্টেম করে দিতে পারি, তো এই সিস্টেমটা করতে গিয়ে যাতে কোনোভাবে ইন্ডিয়ার যে সিটিজেনদের যে মৌলিক অধিকার, যে ফান্ডামেন্টাল রাইটস, সেটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাই যখনই ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির মধ্যে ক্র্যাশ হবে আমরা যেন ফান্ডামেন্টাল রাইটসটাকেই অ্যাকসেপ্ট করি, ওটাকেই বড় করে দেখি। এটার একটা খুব ভালো এক্সাম্পল মিনারেভা মিলস কেস 1980, এটা পরে আমি তোমাদের অবশ্যই ডিটেলে পড়াবো। নেক্সট, ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা কোনো একটা জিনিসের প্রতি যখন আমাকে অধিকার দেওয়া হলো, তো আমার কিছু ডিউটিসও থাকে, সেই আমার কিছু দায়িত্ব থাকে সেই জায়গায় সেই অধিকারটাকে পালন করার। তো এখানেও কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু কোনো ফান্ডামেন্টাল ডিউটিস সিটিজেনদের জন্য দেওয়া হবে সেটা সেইভাবে কিছু বলা হয় না। এটা পুরোপুরি আমাদের ইন্টারনাল এমার্জেন্সির ওপর বেস করে করা, যেটা ইন্দিরা গান্ধী করেন 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1946-এ তিনি স্বরান সিং কমিটি তৈরি করে এবং সেখানে পার্ট 4-এ 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে তিনি 10টা অলরেডি এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ছিল, তার মধ্যে আরেকটা যোগ করে 11 ফান্ডামেন্টালস ডিউটি, যার মধ্যে তিনি বলে যে ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম, সভরিজেন্সি, ব্রাদারহুড, ইন্ডিয়া যে ভাই ভাই, এই সমস্ত জায়গার উপর ইন্ডিয়া সবগুলোর প্রতি রেসপেক্ট হবে, কালচার, সমস্ত হেরিডিটি এবং কালচারের প্রতি সে রেসপেক্ট করবে। তো এইখানে যেটা আমি বলবো যে ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমাদের জন্য কোনো রকম লিগাল ব্যাপার নয়, এটা একটা রিমাইন্ডার আমাদের কাছে, যাতে ইন্ডিয়ান সিটিজেনরা এটা এই রাইটটাকে এনজয় করে, এটা জাস্টিফেবল নয়। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরো ইন্ডিয়ান ফ্ল্যাগকে কেউ
পায়ে মারাচ্ছে, তো তাকে ইন্ডিয়ার সিটিজেনরা অন্য একজন জনগণ বলতে পারে যে তুমি কেন এটা করছো, এটা করা উচিত নয়। তো কখনোই এর জন্য কেউ ফ্ল্যাগ মাটিতে ফেলে দিল বা পাড়িয়ে দিল তার জন্য কিন্তু কাউকেই আমরা পুলিশে ধরে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে তাকে ফাঁসি দিতে পারি না। তা তো এই যে এই ফ্ল্যাগের প্রতি, আমাদের ন্যাশনাল অ্যান্থেম, এই জায়গাগুলোর প্রতি একটা রেসপেক্ট আমাদের যাতে ভেতর থেকে আসে, যাতে এই পুরো জিনিসটাকে নিয়ে আমরা বুঝতে পারি এই ফ্ল্যাগের প্রতি যে আমরা প্রত্যেকে ইন্ডিয়ানদের প্রতি যাতে মানে যে ইন্ডিয়ান ব্যাপারটা তৈরি হচ্ছে। যেমন ইন্ডিয়ার যখন খেলা হয় তখন আমরা যেখানে থাকি পড়াশোনা বাদ দিয়ে সব কিছুর জন্য ইন্ডিয়া জিতলে হই হই করে লাফাই। তো এই ব্যাপারটা যে ইন্ডিয়া ভালো করছে, ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে, এখনও যখন করোনার ভ্যাকসিনের জন্য ইন্ডিয়ার কোনো খবর পাই, ইন্ডিয়া ভ্যাকসিনের জন্য লড়ছে, তখন কিন্তু আমাদের ভেতর থেকে একটা খুব অদ্ভুত যে আমিই করছি, ইটসেলফ আমি হয়তো সব কিছু করে ফেলছি। তো এই যে ব্যাপারটা যাতে তৈরি হয় সেই জন্যই কিন্তু এটা একটা রিমাইন্ডার হিসাবে ফান্ডামেন্টাল ডিউটিসটা আমাদের তৈরি হয়। এটা কিন্তু জাস্টিবল নয়, এটার জন্য কিন্তু পানিশমেন্ট হতে পারে না, এটা আমাদের ভেতর থেকে আসা একটা দায়িত্ববোধ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য, আমাদের ইন্ডিয়ার জন্য। ওকে, নেক্সট সেডিউলার স্টেট। সেডিউলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। এই সেডিউলারের একটা ওয়েস্টার্ন কনসেপ্ট দেওয়া আছে। এই কনসেপ্ট অনুযায়ী যে কমপ্লিট সেপারেশন বিটুইন দ্য রিলিজিয়ান অ্যান্ড দ্য স্টেট, এইটা কিন্তু আমাদের সাথে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, কারণ আমরা বিশ্বাস করি যে কোনো ধর্মের মানুষকেই কিন্তু আমরা ছোট করি না। আমাদের কাছে সমস্ত ধর্মের মানুষরা কিন্তু ইকুয়াল, আমরা কিন্তু ইকুয়াল রেসপেক্ট দিই, আমরা কিন্তু সব রিলিজিয়ানদের ইকুয়াল রেসপেক্ট দিই। কিন্তু এখানে ওয়েস্টার্ন কনসেপ্ট অনুযায়ী বলছে কি যে আমাদের রিলিজিয়ান এবং স্টেটের মধ্যে সেপারেশন করে দাও, এমনটা আমরা বিশ্বাস করি না। তাই এটা আমাদের কাছে একটা নেগেটিভ কনসেপ্ট হিসাবে যায়। তাই আমরা এটাকে কনস্টিটিউশনে অ্যাড করার কথা না ভেবে এটা আমরা মানুষজনকে বোঝানোর কথা ভাবি। যদিও পরে এটা প্রিএমবেল যখন আমি তোমাদের পড়াবো, প্রিএমবেলে এই সেডিউলার ওয়ার্ডটা ইউজ করে দেওয়া হয়। তো এই সেডিউলার অনুযায়ী বেশ কিছু প্রিয়াম্বেলের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1976-এ যেটা দেওয়া হয়, সেখানে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 13 পর্যন্ত এই সেডিউলার নিয়ে অনেক কিছু বলা হয় যে এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না, প্রত্যেকের জন্য ইকুয়াল, প্রত্যেক ধর্মের মানুষের জন্য ইকুয়াল রাইট থাকবে, তাদের প্রত্যেকের রিলিজিয়ান রাইট থাকবে। মানে এমন নয় কারোর ওপর জোর করে হিন্দুত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে বা কাউকে জোর করে খ্রিস্টান তৈরি করে দেওয়া হচ্ছে, যে যার ধর্ম নিজে সিলেক্ট করবে এবং প্রত্যেক ধর্মের মানুষের জন্য ইকুয়াল কালচার এবং ইকুয়াল এডুকেশন রাইট থাকবে। এই পুরোটাই কিন্তু এই সমস্ত অ্যাক্টে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে ভোটাধিকার ক্ষমতা। তো এই জায়গাটা থেকে আমি বলবো ব্রিটিশরা কিন্তু কোনোদিন আমাদের এইটা দেয়নি। আমাদের যখন এই কনস্টিটিউশন তৈরি হয় তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের লিটারেসি বা সাক্ষরতার হার 6 to 7% ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ভোটিং রাইটটা কথা বলা হয়, সবাই হাসাহাসি করে যে যাদের মধ্যে শিক্ষাই নেই তারা কি করে নিজেদের সরকার নিজেরা সিলেক্ট করবে। তো সেইখানে ডক্টর আম্বেদকর খুব বোল্ড একটা স্টেপ নেন। তিনি বিশ্বাস করেন যে শিক্ষিত হলেই যে সে ভোটিং রাইটের জন্য একদম অ্যাপ্লিকেবল এমন নয়। ভোটিং রাইটটা আসে চারপাশে তৈরি হওয়া যেই শোষণ, চারপাশে তৈরি হওয়া যেই এনভায়রনমেন্ট, সেইগুলোতে কে কার জন্য কতটা কাজ করছে, কে বেশি অ্যাপ্লিকেবল এই জায়গাটার জন্য। তো নিজেদের সরকার নিজেদের সিলেক্ট করার জন্য অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হবে, যার জন্য ডক্টর আম্বেদকর খুব বোল্ড একটা স্টেপ নেন। তিনি ভোটিং রাইট নিয়ে আসেন এবং এই জায়গাটা আগে 21 এজ ছিল, এখন সেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 অনুযায়ী কমিয়ে 18 বছর করে দেওয়া হয়। অর্থাৎ 18 বছর হয়ে গেলেই প্রত্যেকে নিজের সরকার নিজে সিলেক্ট করার রাইট পাবে এবং এই পুরো ব্যাপারটায় খুব ইম্পর্ট্যান্ট একটা এফেক্ট হয়, যার ফলে প্রত্যেকে সে বড়লোক আম্বানির ছেলেও যেমন নিজের সরকার নিজে তৈরি করতে পারবে, সেরকম রিক্সাওয়ালার একজন ছেলেও 18 বছর হয়ে গেলে নিজের সরকার নিজে সিলেক্ট করতে পারবে। এই পুরো ব্যাপারটার ফলে কি তৈরি হয়, এই পুরো ব্যাপারটার ফলে নিজেদের যে সেলফ রেসপেক্ট, যে আমিও মানুষ, আমিও ভোটের অধিকার, আমারও পার্লামেন্টে আমারও
নিজের সরকার নিজে সিলেক্ট করার রাইট থাকবে, তার জন্য যে নিজের একটা সেলফ রেসপেক্ট, মানুষ সেলফ রেসপেক্ট ছাড়াই বাঁচতে পারে। যদি নিজের সেলফ রেসপেক্টটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ আর বেঁচে থাকতে পারে না। তো এই সেলফ রেসপেক্ট অনুযায়ী অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এই ভোটাধিকার করার ক্ষমতা কিন্তু, ভোট দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের সেলফ রেসপেক্টটাকে গ্রো করে। অন্যদিকে আর কি হয়, আমরা বুঝতে পারি যে প্রত্যেকে ইকুয়াল। এই ব্যাপারটা আমাদের এমন একটা সিস্টেম মাথার মধ্যে ঢুকিয়ে যে আমরা প্রত্যেকে ইকুয়াল। আম্বানির ছেলেও যেমন ভোট দিতে পারছে, রিক্সাওয়ালার ছেলেও ভোট দিতে পারছে, তার মানে দুজনেই একটা জায়গা থেকে ইকুয়াল, দুজনেই নিজের সরকার নিজে সিলেক্ট করতে পারে। নেক্সট আমরা মাইনরিটির দিকেও হাঁটবো এইটার জন্য। তো এই পুরো সিস্টেমটা কিন্তু পুরো ইন্ডিয়ার প্রত্যেকটা সিটিজেনের জন্য একদিকে যেমন সেলফ রেসপেক্ট দেয়, অন্যদিকে কিন্তু ইকুয়ালিটিও দেয় যে আমিও পারবো। ওকে, নেক্সট সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ কিন্তু একমাত্র ইন্ডিয়াই থাকে, ইন্ডিয়াতেই রয়েছে, অন্য কোনো জায়গায় কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ দেখবে না। এখানে ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটে এত মানুষ বাস করে, কিন্তু এমন নয় যে প্রত্যেকটা স্টেটে মানুষের সিটিজেনশিপের জন্য আলাদা আলাদা ভোটার কার্ড রয়েছে। প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়ান, প্রত্যেকের ভোটার কার্ডেই কিন্তু স্টেট ওয়াইজ আলাদা করে দেওয়া হয়। প্রত্যেকটাই কিন্তু যে তুমি ইন্ডিয়ার জনগণ, তুমি ইন্ডিয়ার সিটিজেনশিপ। কিন্তু আমরা যদি ইউএসএতে যাই, ইউএসএতে গেলে দেখবো যে ইউএসএর প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা সিটিজেনশিপ নিতে হয়, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এমন নয়। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গেল সিটিজেনশিপে বিশ্বাস করি এবং এইখানে সমস্ত মানুষকে আমরা ভাই ভাই হিসাবে গণ্য করি। যে সাপোজ আমরা বাইরে কোথাও বেড়াতে গেলাম, কেউ যদি বলে যে হ্যাঁ আমিও ইন্ডিয়ান, তো এমন একটা ব্যাপার হয় যে ও আচ্ছা আপনিও ইন্ডিয়ান, তাহলে মানে একটা ভাই ভাই ব্যাপার, যে অনেক দিনের আপনার সাথে সম্পর্ক। এই যে বাংলা ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি, যারা চাকরি সূত্রে অন্য জায়গায় হিন্দিতে কথা বলতে হয় বা ইংলিশে কথা বলতে হয়, তো সেখানে যদি কোনো বাঙালি বাই চান্স আমরা পেয়ে যাই, তো মানে বাঁচা গেল, বাংলায় কথা বলতে পারছি। এই একটা ব্যাপার যে এই যে শান্তিটা, সেটা কিন্তু একমাত্র এই সিঙ্গেল সিটিজেনশিপ এইটা থেকেই আসতে পারে। তো এটা যদি আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে সিনেমা হলে যখন আমাদের ন্যাশনাল অ্যান্থেম জনগণমন অধি বাজে, তো তখন যেই ব্যাপারটা হয় যে আমাদের সিনেমা হলে তো একটা ভাস্ট গ্যাদারিং হয়, সেখানে সমস্ত ধর্মের, অন্য ধর্মের মানুষ আসে, ধনী আসে, দরিদ্র আসে, সবাই আসে। তো কোথাও গিয়ে একটা জায়গায় যেন মনে হয় যে এই যে সবাই দাঁড়িয়ে একটা রেসপেক্ট দিচ্ছি, যে সবাই আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান কান্ট্রির লোক, আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো সেখানে যেন ওই ধনী দরিদ্র বড়লোক, অন্য ধর্মের মানুষ, ভাষা জানি না, এই ব্যাপারটা সম্পূর্ণভাবে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে আমরা সবাই বুঝতে পারি যে আমরা ইন্ডিয়ান, আমরা প্রত্যেকে ভাই ভাই। ওকে, নেক্সট হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্স বডি। তো আমাদের ওপর যাতে কোনো রকম, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর যাতে কোনো রকম অ্যালিগেশন না আসে, সেই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ালের ওপর যেরকম একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার তৈরি করেছে, আমরা একটু আগেই দেখলাম যে জুডিশিয়ালকে তারা ইন্ডিপেন্ডেন্ট তৈরি করেছে, তারা পার্লামেন্টের জন্য ইন্ডিপেন্ডেন্ট জায়গা দিচ্ছে, এক্সিকিউটিভকে বিশাল ক্ষমতা দিচ্ছে। তো সেই রকমই ইন্ডিপেন্ডেন্ট আরও কিছু জায়গা তৈরি করে দেয়, যাতে আমাদের ডেমোক্রেটিক সিস্টেম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গণতান্ত্রিক সিস্টেমটা খুব স্ট্রং হয়। কি কি ইন্ডিপেন্ডেন্ট জায়গা দিয়েছে দেখো, ইলেকশন কমিশনে যারা রয়েছে তাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করে দিয়েছে, যারা অডিট জেনারেল হিসাবে রয়েছে, যারা অডিটে রয়েছে, অ্যাকাউন্টসের অডিটে, ক্যাক, কন্ট্রোলার অর্ডার টু জেনারেল দ্য ইন্ডিয়া, এই পোস্টে যারা রয়েছে, এই পোস্টটাকে তারা ইন্ডিপেন্ডেন্ট করে দেয়। এবং সিভিল সার্ভিস, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যেটা ইউপিএসসি অ্যান্ড স্টেটে যেটা আমাদের WBCS, এই পুরো জায়গাটাকে কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট করে দেয়। এরা যারা ইউপিএসসিতে সার্ভিস কমিশনে যাবে, তারা প্রেসিডেন্টকে যেমন অ্যাডভাইস দিতে পারবে, স্টেট পাবলিক সার্ভিস কমিশনে যারা যাবে তারা সেরকম গভর্নরকে অ্যাডভাইস দিতে পারবে। তো এটা পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। নেক্সট হচ্ছে কি এমার্জেন্সি প্রভিশন। যদি কোনো রকমভাবে কান্ট্রি কোনো রকম খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়, তখন যাতে কনস্টিটিউশন আমাদের সিটিজেনদের জন্য কিছু সেফগার্ড দিতে পারে, সেই জন্য, এবং যাতে আমাদের ডেমোক্রেটিক সিস্টেমের কোনো রকম হ্যাম্পার না হয়, তার জন্য কিছু জায়গা তারা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং আর্টিকেলে অ্যাড করে। যেমন আর্টিকেল 352-তে তারা ন্যাশনাল এমার্জেন্সির কথা বলে, যে কোনো রকম
যদি ন্যাশনাল এমার্জেন্সি, ধরো হঠাৎ করে যুদ্ধ লাগলো, হঠাৎ করে কোনো অ্যাটাক হলো, তো এই জায়গা থেকে যাতে ইন্ডিয়ান সিটিজেনদের বাঁচানো যায় তার জন্য একটা প্রভিশন, এমার্জেন্সি প্রভিশন রাখে। প্রেসিডেন্টের রুলে যদি কোনো রকম সে কোনো ভুল ডিসিশন নিয়ে কোনো কাজ করে এবং সেই ডিসিশনের জন্য ইন্ডিয়ান সিটিজেন যাতে কোনো রকমভাবে হ্যাম্পার না হয়, তো সেইটা নিয়ে একটা এমার্জেন্সি প্রভিশন তৈরি করে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিনান্সিয়াল এমার্জেন্সি, যদি কোনো সময় দেশ দেউলিয়া হয়ে যায় তখন এই পুরো ইন্ডিয়ায় যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা সেটা কিভাবে ক্রেডিট হবে সেটাও আমাদের এমার্জেন্সি প্রভিশন আর্টিকেল 360 অ্যাক্টে বলা হয়। নেক্সট, 3 টায়ার গভর্নমেন্ট। 3 টায়ার গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়ার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা অন্য কোনো জায়গায় দেখতে পাবে না। 73rd এবং 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে এই 3 টায়ার গভর্নমেন্ট ব্যাপারটা অ্যাড করা হয়, যেটা অন্য কোনো কনস্টিটিউশন, ওয়ার্ল্ডের কোনো কনস্টিটিউশনে তোমরা দেখতে পাবে না। এখানে পাওয়ারের যে ডিস্ট্রিবিউশন, এই পাওয়ারের ডিস্ট্রিবিউশন 3টে জায়গার ওপর সমানভাবে যায়। যেমন ইউনিয়নরাও পাওয়ার পাবে, স্টেটরাও পাওয়ার পাবে, সেরকম লোকাল পাবলিকও পাওয়ার পাবে। যেরকম গান্ধিয়ান সরাট মডেলে যেটা বলা হয়, গান্ধী সরাট, গ্রাম সরাট মডেলে যেটা বলা হয়, সেখানে 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 92 অনুযায়ী গ্রামীণ পঞ্চায়েত তৈরি করা হয় এবং এই গ্রামীণ পঞ্চায়েতের আইডিয়াটা কনস্টিটিউশনে অ্যাড করা হয় পার্ট 9 শিডিউল 11-এ। এবং 74 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে যে মিউনিসিপ্যালিটি নিয়ে যে শহরের যে লোকাল গভর্নমেন্টটা তৈরি হবে সেই জায়গাটায় অ্যাড করা হয় পার্ট 9A শিডিউল 12 কনস্টিটিউশনের। এই জায়গায়, এই দুটো জায়গায় অ্যাড করা হয়। তাহলে এই 3 টায়ার গভর্নমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে স্টেট এবং সেন্ট্রাল এই দুটোতে যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন রয়েছে, এবার পাওয়ারের ডিস্ট্রিবিউশন লোকাল মানুষের কাছেও যাওয়া উচিত। ওই জন্য তারা গ্রামীণ পঞ্চায়েত এবং শহরে মিউনিসিপ্যালিটির হাতেও ক্ষমতা সমানভাবে সমানভাবে ভাগ করে দেয়। ওকে, নেক্সট হচ্ছে কি কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটি 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-এ অ্যাড করা হয় এই স্ট্যাটাসে। এই স্ট্যাটাস অনুযায়ী পুরো যে কোনো প্রবলেমের জন্য যাতে একটা কোঅপারেটিভ, একটা সংগঠনমূলক সোসাইটি তৈরি করা যায়, সেইটাই বিভিন্ন আর্টিকেল 19, আর্টিকেল 43B, আর্টিকেল 243 এই জায়গাগুলোতে অ্যাড করা হয়। এইটা তোমরা নিজেরা ভেবে দেখবে। ধরো যদি যে কোনো কিছুতে যদি আমরা একটা গ্রুপ তৈরি করে যাই, ধরো ভূতের সিনেমা দেখছি, যদি আমরা একটা গ্রুপ করে দেখি আমাদের ভয়টা অনেক কম লাগে, মনে হয় যে আমরা সেফ রয়েছি। কিন্তু এই একা ভূতের সিনেমা দেখতে গেলে কিন্তু আমাদের খুব ভয় লাগে। সেরকমই যে কোনো যে কোনো জায়গায়, সে পার্লামেন্টের হোক, লোকসভায় হোক, রাজ্যসভায় হোক, সব জায়গায় কিন্তু আমরা একটা গ্রুপ করে সব কিছু মেম্বার বানিয়ে সব কাজ হ্যান্ডেল করি। যে কোনো রকম যদি কোনো রকম ডিজাস্টার বা কোনো রকম প্রবলেম, কোনো রকম অ্যাটাক আসে, এই পুরো যে গ্রুপটা, যে কোঅপারেটিভ সোসাইটির যে গ্রুপটা, সেইটা পুরো একত্রিত হয়ে আমাদের ইন্ডিয়ার হয়ে ফাইট করতে পারে এবং ইন্ডিয়ার সিটিজেনকে সেফ রাখতে পারে এবং কনস্টিটিউশনটাকে অক্ষুণ্ণ রাখতে পারে। তো এই হচ্ছে গিয়ে আমাদের পুরো জায়গা। এবার আমরা সেলিয়েন্ট ফিচারের কনস্টিটিউশনের দিক থেকে কি ক্রিটিসিজম সেটা পড়বো, সমালোচনা থাকলে। সমালোচনা আমি তোমাদের আগেও পড়েছি আগেরটায়, তো এখানে আরেকবার আমি বলবো। তো এই যে কনস্টিটিউশনের সমালোচনা, তো সমালোচনার জায়গায় আমি তোমাদের একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে সমালোচনা কিন্তু অনেকেই বলবে খুব খারাপ, এটা ইন্ডিয়ানদের পিএনপিসি করার স্বভাব। তো আমি বলবো সমালোচনা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ কেউ যদি তোমার সমালোচনা না করে তুমি বুঝতেই পারবে না যে তোমার মধ্যে কী কী ভুল রয়েছে যেটা তোমার চেঞ্জ করার দরকার, এবং একই সাথে তোমার মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে, কী কী ইম্পর্ট্যান্ট ফিচারগুলো রয়েছে যেগুলোর জন্য তুমি নিজেকে খুব রিজিড, খুব ভালো একটা মানুষ, যেটা তোমার সততা, তোমার জায়গায়, তোমার ডিসিশনে তুমি ঠিক, সেগুলো যদি তোমার সমালোচনা না হয় তুমি কিন্তু বুঝতে পারবে না। সেই একই কিন্তু কনস্টিটিউশনের সেম। কনস্টিটিউশনে প্রথম ক্রিটিসিজম যেটা বলা হয়, যেটা বোরোড কনস্টিটিউশন, এটা অন্যের থেকে ধার করা কনস্টিটিউশন। তো এখানে আমরা অলরেডি বুঝে গেছি যে এই সমালোচনাটা কতটা ভুল, কারণ এখানে আমাদের র্যানস্যাকিংয়ের মডেল চলে এসছে, যে যা কিছু ভালো তা আমরা কিন্তু কপি করি না বা ধার করি না, তা আমরা র্যানস্যাক করি। নেক্সট হচ্ছে গিয়ে কার্বন কপি অফ 1935 অ্যাক্ট।
1935 ইন্ডিয়ান অ্যাক্ট, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ানদের জন্যই লেখা হয়। তো ইন্ডিয়ানদের জন্য ব্রিটিশরা যেটা লেখা সেটার থেকে যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনেই কিছু কপি করা হয় তাহলে এর মধ্যে ভুল কোথায়? ওটা তো লেখা হয়েছিল ইন্ডিয়ানদের জন্য, এমন তো নয় ওটা ব্রিটিশদের জন্য লেখা হয়েছে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইন্ডিয়ানদের জন্য যদি কিছু লেখা থাকে সেটা যদি আমরা কনস্টিটিউশনে অ্যাড করি, এখানে ভুল কোথায়? নেক্সট বলা হচ্ছে এটা আন ইন্ডিয়ান বা আনগান্ধিয়ান। কেন বলা হচ্ছে? আমরা যারা কনস্টিটিউশন আমরা বানিয়েছিল, ড্রাফটিং কমিটির 7 মেম্বার, যদি মেম্বারের নামগুলো দেখো তাদের দেখবে যে তাদের বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ান নয়, তারা লন্ডনে গিয়ে কাজ করছে বা তারা অন্য জায়গার ব্রিটিশের কিছুটা অ্যাফিলিয়েশন রয়েছে। তো সেখানে এটা বলা ভুল যে তারাই শুধুমাত্র কনস্টিটিউশন তৈরি করছে তাই তারা ইন্ডিয়ান বা আনগান্ধিয়ান, এটাও ঠিক নয়। উল্টো দিকে বলছে এলিফ্যান্টাইন সাইজ, মানে একটু আগে আমি যেটা বললাম যে লেন্দিয়েস্ট কনস্টিটিউশনের পেছনে কী কী লিগাল রিজন রয়েছে সেটা আমরা অলরেডি বুঝে গেছি। আর লাস্ট যে এটা লয়ারদের খুব এখানে লয়ারদের খুব প্যারাডাইজ করা হচ্ছে, যে এখানে লয়াররাই সর্বা, যেহেতু ডক্টর বি.আর. আম্বেদকর নিজেও একজন লয়ার, তো এই লয়াররাই এখানে সর্বা, এমনটাও নয়। লয়ারদের এখানে কেন অ্যাড করা হয়েছে সেটাও আমি তোমাদের বুঝিয়ে বলেছি, যে লয়াররাই কিন্তু একমাত্র সব কিছু সূক্ষ্ম চুলছেরা বিশ্লেষণ করতে পারে, যাতে আমাদের কনস্টিটিউশনে কোনো রকম ফাঁক ফোকর থেকে না যায় এবং প্রত্যেকটা সিটিজেন আমাদের এই কনস্টিটিউশন থেকে সমান সুবিধা ভোগ করতে পারে। তার জন্যই কিন্তু এই পুরো লয়ার্সদের এই অ্যাফিলিয়েশন এটার মধ্যে প্রচণ্ডভাবে বেশি থাকা উচিত বলে আমার মনে হয়। তো এই হচ্ছে পুরো কনস্টিটিউশনের ক্রিটিসিজম। এবার হচ্ছে গিয়ে আমরা টপিক 3, এতক্ষণ পুরো যা সেলিয়েন্ট যা লক্ষণীয় ফিচার্স রয়েছে সবটুকু আমরা শেষ করে ফেললাম। এবার পরের দিন আমরা পড়বো প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। তো এতক্ষণ পর্যন্ত যা বুঝে পড়ালাম, যদি তোমরা বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও বুঝতে পেরেছো কি না। আর যদি তোমরা WBCS অ্যাসপিরেন্ট হও তবে যা সিলেবাসের জন্য যা প্রয়োজনীয় বই রয়েছে সেটা অলরেডি আমাদের চ্যানেলের কমিউনিটি পোলে পোস্ট করা আছে, তোমরা দেখতে পারো। আর যদি সেশনটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি পছন্দ হয় বন্ধুদের সাথে শেয়ার করো। পরের দিন আবার আমি পরের টপিক নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থেকো। থ্যাংক ইউ।